Good morning, everyone. Welcome to my channel Bio by DS. আজকে তোমাদের সামনে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এর সিলেবাসে আছে, নতুন এটাকে ইনক্লুড করেছে, ডিএনএ আইসোলেশন ফ্রম প্ল্যান্ট মেটেরিয়াল। মানে যে কোনো প্ল্যান্ট মেটেরিয়াল থেকে ডিএনএ আইসোলেশন করা। এখন তোমরা জানো ডিএনএ প্রোক্যারিওটিক সেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজমে থাকে, বাট ইউক্যারিওটিক সেল তাতে কিন্তু এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ওকে, এখন এই ডিএনএটাকে যদি আইসোলেট করতে হয়, প্রথম কথা হচ্ছে আমি ডিএনএ আইসোলেট করব কেন। এটা অ্যাকচুয়ালি বায়োটেকনোলজির একটা প্র্যাকটিক্যাল, মলিকুলার বায়োলজিতেও লাগে। ডিএনএ আইসোলেশন করে সেই ডিএনএ যে ক্যারেক্টার বা তার পিউরিফিকেশন তারপরে করতে হয়, এটা রিসার্চের কাজে লাগে, ফরেনসিক সায়েন্সে কাজে লাগছে, ঠিক আছে। তো এইগুলোর জন্য ডিএনএ আইসোলেশনটা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। তো মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজিতে এই প্র্যাকটিক্যালটা করে ওরা রিসার্চের কাজে লাগায়, পিসিআর করতে লাগায়, ঠিক আছে। পিসিআর প্রসেসে তার ডিএনএ অ্যাম্প্লিফিকেশন করে তাকে কাজে লাগায়, বা ফরেনসিক সায়েন্সে এটা লাগে। এটা অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট বোথ সেল থেকে হতে পারে। তবে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট মেটেরিয়াল থেকে ডিএনএ আইসোলেশন। এখন ডিএনএ আইসোলেশন করতে গেলে যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে আগে এটা জেনে নাও যে প্ল্যান্ট সেল হচ্ছে ইউক্যারিওটিক সেল, এবং এইটা আমরা যে কোনো কিছু থেকে করতে পারি। সেটা ব্যানানা হতে পারে, সেটা অনিয়ন বা ব্যানানা বা কলা, অনিয়ন বা পেঁয়াজ থেকে হতে পারে, স্পিনাচ বা পালং শাক থেকে হতে পারে, স্ট্রবেরি থেকে হতে পারে, ঠিক আছে, যা খুশি থেকে হতে পারে। তো এখানে আমরা যেটা করব, খুব কমন একটা জিনিস ইজিলি অ্যাভেলেবল, সেটা হচ্ছে ব্যানানা থেকে ডিএনএ আইসোলেট করব। এখন এই যে ডিএনএ আইসোলেশন যে করব আমরা, তার জন্য কিন্তু তিনটে স্টেপ লাগে। একটা হচ্ছে সেল লাইসিস। কেন সেল লাইসিস করতে হবে? তার কারণটা হচ্ছে যে প্ল্যান্ট মেটেরিয়াল যেহেতু, তোমরা জানো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বাইরে তোমার সেল ওয়াল থাকে। তো সেল ওয়ালকে যদি আমি না ভাঙি, সেল ওয়ালটাকে যদি আমি ডিস্ট্রয় না করি, তাহলে কিন্তু হবে না। এবার সেল ওয়ালের পরে যেটা থাকবে সেইটা কিন্তু সেল মেমব্রেন, তার ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা থাকে। অর্থাৎ আমাকে লাইসিস করে প্রথমে সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন, এই তিনটে জিনিসকে আগে আউট করতে হবে, তবে আমি ডিএনএটাকে বের করতে পারবো। মানে সেল থেকে বার হবে ডিএনএটা, তবে আমি তাকে আইসোলেট করতে পারবো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে লাইসিস, সেকেন্ড হচ্ছে আইসোলেশন, আর থার্ড হচ্ছে পিউরিফিকেশন। আইসোলেশন এন্ড পিউরিফিকেশন এই স্টেপ দুটো আমি পরে আসছি। তো এই যে টোটাল প্রসেসটা হবে, এই টোটাল প্রসেসটার জন্য আমি আগে কি কি নিয়েছি প্র্যাকটিক্যালটা করতে। এটা ল্যাবরেটরি সেটআপ একটু লাগে, তার কারণটা হচ্ছে এই বাড়িতে চট করে হয় না। তো যা যা জিনিস লাগবে সেইটা আগে দেখে নাও, কি কি জিনিস আমি দেখেছি, মানে নিয়েছি। এবং আমি আজকে এইটা তোমাদের যেমন দেখাবো করে, তার সঙ্গে সঙ্গে যে কথাগুলোকে বলবো, কথাগুলোকেও একটু শুনবে, কেননা এটা তোমাদের কম্পালসারি প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকিয়েছে। এবং ওই কথাগুলোর মধ্যেই ভাইভাটাও কিন্তু বলা থাকবে, মানে ভাইভার যে কোশ্চেন গুলো আসবে, হয়তো কেন দিচ্ছি, কি জন্য দিচ্ছি, কি তার কারণ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এখানে এক্সপ্লেন করব। তো খুব মন দিয়ে পুরো ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা শিখতেও পারবে, তোমাদের এই সংক্রান্ত যে ধারণা সেটাও ক্লিয়ার হবে, এবং ভাইভাটাও ক্লিয়ার। তো প্রথমে এসো দেখে নিই আমরা এইটার জন্য কি কি মেটেরিয়ালস আমরা নিয়েছি। প্রথমে দেখো, এইখানে নিয়েছি আমি গ্রিন পাপায়া। তো পাপায়াটাকে অর্ধেক নিয়েছি, দুটো খণ্ডে কেটে নিয়েছি। কাটার জন্য একটা নাইফ নিয়েছিলাম বা ছুরি, একটা গ্রেটার নিয়েছি, একটা কাঁচের বোল নিয়েছি এইরকম, দুটো সলিড গ্লাস রড নাড়ানোর জন্য স্টারিং, একটা তারের লুপ, এইরকম একটা তারের লুপ নিয়েছি, একটা বিকার, দুটো টেস্ট টিউব নিয়েছি, একটা পেট্রি ডিশ আর একটা ছোট বিকার নিয়েছি, ভিম লিকুইড ডিশওয়াশ বার,
এটা নিয়েছি, একটা ফানেল আছে, আর আছে যার থেকে আমি ডিএনএটা বের করবো একটা ব্যানানা বা কলা, ড্রপার দিয়ে একটা গ্লাস রড, ডিস্টিল ওয়াটার, একটু কাপড়, সুতির পাতলা কাপড় ছেঁড়া। এটা হচ্ছে আমার কাছে ছিল ল্যাবে, সেটা ওই মেজার করার জন্য, এতে গ্র্যাজুয়েশন করা আছে কত এমএল আমি নেবো সেইটা। একটা খলনুড়ি বা মর্টার পেস্টেল, প্লাস্টিক বোলেতে খানিকটা রক সল্ট নিয়েছি। এটা হচ্ছে নন আয়োডাইজ সল্ট। নন আয়োডাইজ সল্ট এমনিও কিনতে পাওয়া যায়, দোকানে যদিও পাবে না। দোকানে আমরা যে টাটা সল্ট গুলো ইউজ করি বা এমনি যে টেবিল সল্ট যেটা বলে সেইটা যা ইউজ করি, তাতে কিন্তু আয়োডিন মেশানো থাকে। আয়োডিনেটেড সল্ট হলে, আয়োডাইজ সল্ট হলে কিন্তু সেই সল্টে কাজ হবে না। অতএব নন আয়োডাইজ সল্ট নিতে হবে। তার জন্য আমি নিয়েছি রক সল্ট, বা যেটাকে বাংলায় বলে সন্দক নুন, সৈন্ধব লবণ। সেটা নিয়েছি, তার কারণ তাতে আয়োডিনটা থাকে না। আর নিয়েছি একটা, সেটা হচ্ছে একটা টেবিল স্পুন, টিস্পুন, ঠিক আছে, টেবিল স্পুন না টিস্পুন, 99% পিওর চিল্ড ইথানল। এই জিনিসগুলো আমার কাজে লাগবে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো সমস্ত জিনিসটা। এখন তোমরা জানো যে একটা সেলের মধ্যে যে ডিএনএটা থাকে, ইউক্যারিওটিক সেলে বিশেষ করে, আমাদের যদি আমি হিউম্যান দিয়ে বলি, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকছে এটা তো ক্রোমোজোমে থাকে। এখন এই টোটাল ডিএনএটা মানে ক্রোমোজোমের মধ্যে যা থাকছে তার 45% থাকছে ডিএনএ, 45% হিস্টোন প্রোটিন, 10% আরএনএ অ্যান্ড নন হিস্টোন প্রোটিন থাকে। তো এখানে আরএনএ তো আমি আমার তো লাগবে না, আরএনএটা এখানে আমার ডক্টরের মধ্যে লাগবে না। তো আমাকে ডিএনএটাকে বার করতে হবে তার জন্য। এবং নিউক্লিওজোম স্ট্রাকচারে ডিএনএ কিন্তু হিস্টোন প্রোটিনের সঙ্গে কয়েলিং করে থাকে। তো ন্যাচারালি আমাকে হিস্টোন প্রোটিনটাকেও বাদ দিতে হবে, না করলে কিন্তু আমাদের শুধু ডিএনএটা বেরোবে না। তো এই জন্যই এই সমস্ত জিনিসগুলো নেওয়া আছে। আমি এবার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, এবং কখন কি করছি, কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, সেইগুলো সব আমি তোমাদের এখন দেখাবো। দেখো, এবার আমি পেঁপেটাকে, যেটা আছে গ্রিন পাপায়া, তাকে আমি গ্রেট করে নিচ্ছি। এবং গ্রেটিং এর প্রসেসটা দেখো, যদি তোমরা এরাম এরাম করে করো পুরো ঘ্যাচ ঘ্যাচ করে, তাহলে কিন্তু সেই পূর্বে এইরকম মতো খুব একটা মিহি বাটা হবে না। আমি একটুখানি দেখাচ্ছি এরম ভাবে বড় বড় করে করলে কিরম হয়। পুরো জিনিসগুলো কিন্তু ভালো হবে না। এই দেখো এরম টাইপের হবে। কিন্তু এইটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে করি তাহলে কিরম লাগবে দেখো। এটাকে এরম ভাবে জাস্ট এরম ভাবে ঘষতে হবে, তাহলে দেখবে একটা মিহি বাটা হবে। মানে মানে যেমন আমরা মিক্সার গ্রাইন্ডারে বাটলে যেরকম জিনিসটা মিহি হবে, ঠিক সেইরকম মিহি একটা বাটা হবে। দেখাচ্ছি। দেখো অনেকটা কিন্তু মিহি বাটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখন একটুখানি এটাকে করে নিচ্ছি গ্রেটারে। তোমাদের যদি এইরকম হয়, স্কুলে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে, তোমরা এই পেঁপেটাকে মিক্সার গ্রাইন্ডারেও ছোট ছোট পিস করে, জল দেওয়া চলবে না, তো তার মধ্যে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে বেটে নিতে পারো। বা যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে, অনেক সময় নেই, তো সেখানে এরকম গ্রেটার দিয়ে তোমাদের এটাকে করে নিতে হবে। এবার দেখো কি সুন্দর এইটা গ্রেট করার পরে কেমন মিহি বাটার মতো হচ্ছে, মানে যেন মনে হচ্ছে বাটা হয়েছে একে, ঠিক আছে, মানে গ্রাইন্ড করা হয়েছে। তো এরকম ভাবে তোমরা করে যেতে থাকবে কন্টিনিউয়াস, তাহলে জিনিসটা খুব সুন্দর মিহি বাটার মতো আসবে। তাতে কি হবে, প্যাপাইন যে আমি যখন এরপরে দেখাবো, এরপরে যখন এর এক্সট্রাক্টটা বার করতে হবে কাপড়ের পিছে, তখন এক্সট্রাক্টটা বের করা কিন্তু অনেক ইজি হবে। ওকে, এবার দেখো খুব সুন্দর আমি এটাকে মিহি করে বেটে নিয়েছি, মানে এরকম বেটার দিয়ে। তো এবার এটাকে যেটা করতে হবে, এবার এইটাকে একটা সুতির কাপড়ে তোমাদের নিতে হবে। তো আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে সুতির কাপড়টাকে দিয়ে টোটাল যে মেটেরিয়ালটা আছে সেইটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম। ওকে,
করে এবার এইটাকে আমি এর থেকে এক্সট্রাক্টটা বার করব। কি করে বার করবে? এই যে ধরলাম, ধরে যদি শুধু টিপতে যাও তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। তাহলে কি করব? একে টুইস্ট করতে হবে। এইভাবে টুইস্ট করলে দেখো কি সুন্দর রসটা বেরোচ্ছে। যত এরকম এটাকে টুইস্ট করবে তত সুন্দর রসটা বেরোবে। এতে কিন্তু আবার বলে রাখছি, যদি মিক্সিতে বাটো তোমরা, জল কিন্তু দেবে না। পেঁপেটাকে তার জন্য খুব মিহি করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে বাটবে। আদারওয়াইজ এইরকম গ্রেটার দিয়ে এটাকে এরকম করে পুড়ে নেবে খুব মিহি করে। এই যেটা হলো দ্যাট ইজ পাপায়া এক্সট্রাক্ট। এই পাপায়া এক্সট্রাক্টটাকে আমি রেখে দিলাম, ঠিক আছে। নেক্সট স্টেপটা হচ্ছে বানানা এক্সট্রাক্ট বানানো। এখন বানানা এক্সট্রাক্টটা বানানোর জন্য আমাকে কি নিতে হচ্ছে? একটা বানানা আমি নিয়েছি, জেনারেলি সিঙ্গাপুরি কলা। এখন এই যে বানানা নিলাম, এটা কেন নিলাম? তার কারণটা হচ্ছে ডিএনএ এক্সট্রাক্ট আমি যার থেকে করব সেই জিনিসটার যেন ক্রোমোজোম নাম্বারটা একটু বেশি হয়। তার কারণটা হচ্ছে যদি ক্রোমোজোম নাম্বার কম হয় তাহলে ডিএনএ এক্সট্রাকশন বা আইসোলেশনের পরে যে ডিএনএ যতটা আমি পাবো সেটার পরিমাণটা হবে খুব মিনিমাল। সেটাতে আমাদের পরে দেখতে বা কাজ করতে অসুবিধে হবে। তার জন্য এমন একটা মেটেরিয়াল চুজ করতে হবে যেখানে ডিএনএ মেটেরিয়ালটা কিন্তু অনেক বেশি হয়। জেনারেলি ব্যানানা দিয়ে করে, অনেকে স্ট্রবেরি দিয়েও করে। কেন ব্যানানা দিয়ে করে না? ব্যানানার সেলের মধ্যে এন যেটা, সেটা হচ্ছে 11, কিন্তু এটা থাকে ট্রিপ্লয়েড স্টেটে, অর্থাৎ 33টা ক্রোমোজোম থাকে। whereas তোমার স্ট্রবেরিতে ওর কিন্তু থাকছে এন যেটা হ্যাপ্লয়েড স্টেটে, সেটা হচ্ছে 7, কিন্তু এটা থাকে অক্টাপ্লয়েড স্টেটে, অর্থাৎ 56 ক্রোমোজোম থাকবে। তো ন্যাচারালি যেটা নেবে, যে মেটেরিয়ালটা নেবে তার যেন ক্রোমোজোম নাম্বারটা হাই হয়, ঠিক আছে। তো এখানে আমি ব্যানানা নিয়েছি। তো প্রথমে করবো কি, এই ব্যানানাটাকে আমি বেশ খানিকটা কেটে নিলাম, দিয়ে এটাকে পিল অফ করতে হবে। পিল অফ করে এটাকে আমি ছোট ছোট এরকম পাতলা পাতলা পিস করে কেটে নেবো, তাতে আমার জিনিসটা মোটর পেস্টেলে বাটতে সুবিধে হবে। ওকে, এবারে মোটর পেস্টেলের মধ্যে আমি টোটাল এই ব্যানানাটাকে নিয়ে নেবো। এটাকে খলমুড়িয়ে বলে বাংলায়। তো এইটাকে আমি নিয়ে নেব। এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে নন আয়োডাইজ সল্ট। আমি তো মোটামুটি হাফ ব্যানানা নিয়েছি, তো মোটামুটি এতটা হাফ টিস্পুন নন আয়োডাইজ সল্ট আমি এর মধ্যে মিক্স করব, করে এইটাকে আমি বাটতে আরম্ভ করব। এরম ভাবে আস্তে আস্তে প্রথমে থেতো মতো করে নেবে ব্যানানাটাকে, না হলে কিন্তু ভালো জিনিসটাকে বাটতে পারবে না। নন আয়োডাইজ সল্ট আমি যে ইউজ করছি তার কারণটা কি? এর দুটো কারণ। আমি তোমাদের বলেছিলাম যে 3টে স্টেপে হবে। একটা হচ্ছে লাইসিস। লাইসিস করার জন্য যেহেতু দেখবে যে নুনের একটা খড়খড়ে ভাব আছে, তাতে কি হবে, এটা হচ্ছে লাইসিসের দুটো প্রসেস থাকে অ্যাকচুয়ালি, একটা ফিজিক্যাল মেথড, একটা কেমিক্যাল মেথড। এটা ফিজিক্যাল মেথডে হচ্ছে যে ডিউ টু ফ্রিকশন এর যে সেলের যে সেল ওয়ালটা সেইটা রিমুভ হবে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে হয় যেটা ওই পিউরিফিকেশনের সময় তো লাগবে, এটা হচ্ছে সল্টিং আউট। যেহেতু সল্ট এখানে দেওয়া হচ্ছে, এটা কি করে, ডিএনএ স্টেবিলিটিটাকে বাড়ায়। কেন না, ডিএনএ নিজে হচ্ছে ইটসেলফ নেগেটিভলি চার্জ। তো এর মধ্যে যে সোডিয়ামটা আছে, সেই সোডিয়ামটা করে কি, নিউট্রালাইজ করে নেগেটিভ চার্জকে। ফলে এই ডিএনএ কিন্তু ওয়াটারে সলিউবল। ওকে, তো এই সলিউবিলিটিটাকে ও কমিয়ে দেয়। ফলে যেহেতু নিউট্রালাইজ করে দিল ডিএনএটাকে, ফলে আমি যখন এটাকে আইসোলেট করতে যাব তখন কিন্তু ডিএনএ ইল্ডিং যে ক্যাপাসিটি
সেটা কিন্তু হাই হবে, অর্থাৎ বেশি পরিমাণে ডিএনএটা তোমরা দেখতে পাবে। ওকে, আর যেটা করে প্রোটিন যেগুলো থাকে সেলের মধ্যে আলাদা তাকে প্রেসিপিটেট করে দেয়। এই তিনটে হচ্ছে এর কাজ। আর নন আয়োডাইজ কেন? কারণ আয়োডিনের একটা প্রবলেম আছে। আয়োডিনের প্রবলেম গুলো কি? ডিএনএ আইসোলেশনের সময়তে আয়োডিন তার যে রেস্ট্রিকশন যে এনজাইমগুলো, এরপরে যে প্যাপাইন যেটা বার করলাম, পেঁপের যে জুসটা আমি বার করলাম ওখান থেকে, পেঁপে এক্সট্রাক্টটা, তার মধ্যে কিন্তু থাকছে অ্যাকচুয়ালি প্যাপাইন, যেটা একটা প্রোটিওলাইটিক এনজাইম। আবার এরপরে দেখবে তোমরা আমি ভিম লিকুইড যেটা ডিশওয়াশ যে সোপটা সেটা মেশাবো, তার মধ্যেও এনজাইম থাকে। যাই হোক, এই এনজাইম গুলোর সঙ্গে ও কিন্তু ইন্টারফারেন্স করে, ঠিক আছে? ও ডিএনএ আইসোলেশনের সময় আয়োডিন থাকলে কিন্তু ও আইসোলেশন প্রসেসে ইন্টারফারেন্স করবে, অর্থাৎ বাধা দেবে। কি কি করে বাধা দেবেন? একটা হচ্ছে ইনহিবিটিং দা রেস্ট্রিকশন এনজাইম, অর্থাৎ এনজাইম গুলোকে ও ঠিকমতো কাজ করতে দেবে না। 2 নম্বর যেটা, যেহেতু ও কাজ করতে দেবে না এনজাইম গুলোকে, ফলে ডিএনএ ইল্ডিং ক্যাপাসিটি, অর্থাৎ ডিএনএ যে আমি পাবো আইসোলেশন করে, সেই অ্যামাউন্টটা কিন্তু অনেক কমে যাবে। 3 নম্বর হলো ডিএনএ কে ডিগ্রেড করে দিতে পারে, বিশেষত যদি হাই অ্যামাউন্টে আয়োডিন থাকে। এখন নুন, সাধারণ আয়োডাইজ সল্টে কতটা পরিমাণে আয়োডিন সেই নুনের সঙ্গে মেশানো হয়েছে সেটা তুমিও জানো না, আমিও জানি না, ঠিক আছে? তো যদি হাই অ্যামাউন্টে আয়োডিন থাকে তাহলে কিন্তু ডিএনএ কে ডিগ্রেড করে দেবে। ওকে, প্লাস যখন মানে আমি এটা করব কতক্ষণ রাখছি, যদি হাই টাইম ধরে রাখা হয় তাহলে কিন্তু ডিএনএ ডিগ্রেডেশনের চান্সটা ম্যাক্সিমাম থাকবে, যে কারণে নন আয়োডাইজ সল্টকে ইউজ করা হয়। তো চলো এখন আমরা কলাটাকে যেটা নিয়েছি মটার পেস্টেলে খুব ভালো করে বেটে নিয়ে তার একটা মানে স্লারি আগে আমরা তৈরি করে নিই। দেখো, এই যে কলাটাকে আমি এভাবে পিষে নিয়েছি, একটু ভালো করে এটা পিষে যাতে কলার টুকরো না থাকে, তবে এটা একটু ঘন হয়ে গেছে, তার জন্য একটু আমি এতে ডিস্টিল ওয়াটার মিশিয়ে নিচ্ছি। কেননা খুব যেন এই যে পেস্টটা হচ্ছে, পেস্টটা যেন খুব ঘন না হয়, আবার খুব যেন হালকা সেরামো না, মানে একদম পাতলা হয়েছে সেরামো না হয়, ঠিক আছে? তো এইটাকে ভালো করে আমাকে এইভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, এবং যেহেতু এখানে সল্ট দেওয়া আছে এবং এটা কন্টিনিউয়াস আমি এইভাবে পিসছি, তো মেকানিক্যাল প্রসেসে আশা করা যায় যে এর সেল যে ওয়ালটা আছে, এই সেল ওয়ালটা ডিসরাপ্ট হয়ে গেছে, অর্থাৎ ভেঙে গেছে, ঠিক আছে? এবং সেল ওয়াল ভেঙে গেলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেল মেমব্রেনটাও খানিকটা ফাটাবে, যদিও সেল মেমব্রেনের মধ্যে লিপিড থাকছে, তো সেটার জন্য আমাকে পরে ডিটারজেন্ট দিতে হবে। তো সেল ওয়ালটা ভেঙে গেছে, এইটাকে আশা করা যায়। এবার দেখো, কলাটাকে আমি খুব সুন্দর করে এখানে বেটে নিয়েছি, মানে গ্রাইন্ড করে নিয়েছি একদম মটার পেস্টেলে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার থেকে এক্সট্রাক্ট আমাকে বার করতে হবে। তাই জন্য আমাকে কি করতে হয়েছে, এইখানে একটা ফানেল আর বিকার নিয়েছি, এবং তার মধ্যে এই যে ক্লোথটা আছে সেটাকে ডবল ফেলটা করে নিয়ে এটার মধ্যে আমি এই টোটাল জিনিসটা আস্তে আস্তে ঢেলে দেবো। এই একই প্রসেসে এইটাকে আমি এর থেকে এক্সট্রাক্ট বার করবো, কিছুই না, ওই যেরকম দেখালাম, টুইস্ট করলেই এটা রসটা বেরোবে। দেখো, যত টুইস্ট করবো এর রসটা তত বেরোবে। তো এইটা দেখো, আমি যে ব্যানানা এক্সট্রাক্টটা সেটা বার করে নিয়েছি। তো যেহেতু মটার পেস্টেল দিয়ে পেশা হয়েছে, আমি বললাম যে আশা করা যায় তাহলে সেল ওয়ালটা টোটাল ডিসরাপ্ট হয়েছে। ওকে, এবার এইটাকে একটা কেমিক্যাল প্রসেস করতে হবে। কেমিক্যাল প্রসেস কেন করবো না, সেল ওয়াল ডিসরাপ্ট হলেও সেল মেমব্রেনটা হয়তো ফেটে যেতে পারে, বা অনেক সময় ফেটে গেলেও
সেল মেমব্রেনে থাকে ম্যাক্সিমাম তোমার লিপিড আর কিছু প্রোটিন। তো আমাকে লিপিডটাকে এখান থেকে বাদ দিতে হবে, শুধু সেল মেমব্রেন নয়, নিউক্লিয়ার মেমব্রেনেও লিপিড থাকবে। তো তার জন্য কেমিক্যাল প্রসেস যেটা করতে হবে, সেইটার জন্য আমাকে এইটার সঙ্গে মেশাতে হবে ভেন লিকুইড। তো তার জন্য আমি এটাকে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমি এটা কতটা হয়েছে দেখছি অ্যামাউন্টটা এইটার মধ্যে, যেহেতু এটা গ্র্যাজুয়েশন করা আছে, এটা মোটামুটি আমি কতটা পাই আমি আগে দেখে নিই। টোয়েন্টি এম এল মতো আমি পেয়েছি, কলাটা যেহেতু একটু ছোট ছিল তাই একটু 20 ml মতো পেয়েছি। আমি 20 ml এর মধ্যে আমি ঢেলে দিলাম। ওকে, এবারে এর সঙ্গে যেটা আমাকে ঢালতে হবে সেটা হচ্ছে ভিম লিকুইড। যেহেতু 20 ml এটা নিয়েছি, তাহলে 1:3 তে নেওয়ার চেষ্টা করবে। তাহলে লিকুইড হচ্ছে ওই 6 to 8 ml ম্যাক্সিমাম, 10 ml পুরো দেওয়ার দরকার নেই। বা যদি চামচে দিয়ে করো তাহলে 1.5 চামচের মতো নিলেই হবে। এবার যেহেতু এটা একটু ঘন বেশি এই ভিম লিকুইডটা, আমি এর সঙ্গে একটু জল মিশিয়ে নিচ্ছি। কেন লিকুইড ভিম লিকুইড দেওয়া হচ্ছে বা ডিশ ওয়াশ মানে ডিটারজেন্ট দেওয়া হয়, তার কারণ কেমিক্যাল প্রসেসে তোমরা জানো যে মানে বাসন মাজার সাবান যেগুলো হয়, ডিশ ওয়াশ বার বলো বা ডিশ ওয়াশ লিকুইড বলো, তার একটা লাইফেজ অ্যাক্টিভিটি থাকে। আমরা যখন বাসনে যে খাই আমরা, তাতে তো তেল মশলা লেগে থাকে। তো তেলটাকে কাটানোর জন্য আমরা এই লিকুইড সোপ বা ডিটারজেন্ট সোপ বা বার সেগুলোকে আমরা ইউজ করি। তো তার মধ্যে একটা লাইফেজ অ্যাক্টিভিটি থাকে। তো কেমিক্যাল প্রসেসে এই জেনারেলি এই সমস্ত লিকুইড গুলোতে ডোডিসাইল সালফেট বা লরিল সালফেট বলে এরকম লাইপেজ অ্যাক্টিভিটি কিছু এনজাইম মেশানো থাকে। আর প্রোটিনের যদি মানে এখানে ডিফারেন্ট সেলের ক্ষেত্রে ডিফারেন্ট, যেমন যদি আমি ব্যাকটেরিয়াল সেলকে লাইসিস করতে যাই তাহলে কিন্তু লাগবে আমার লাইসোজাইম, whereas অ্যানিমাল সেলকে যদি আমি লাইসিস করতে যাই তাহলে কিন্তু লাগবে প্রোটিনেজ কে। তো ডিফারেন্ট ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট এনজাইম এখানটাতে আমার লাগবে। তো ডিটারজেন্টস এন্ড এনজাইম দিয়ে এইটাকে বেশ খানিকক্ষণ আমাকে একটু গুলতে হবে। একটু ঘন হয়ে গেছে, আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি। তো এইটাকে আমাকে বেশ খানিকক্ষণ এরকম করে গ্লাস রড দিয়ে নাড়তে হবে, যাতে যে সোপটা লিকুইড সোপটা সেটা যেন ব্যানানা স্লারি বা ব্যানানা এক্সট্রাক্ট যেটা আমি নিয়েছি তার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। ওকে, এটা 2 মিনিট 3 মিনিট এরকম নাড়বে, নিয়ে একটু রেখে দেবে। সেলুলার যেটা আমি মানে ভাঙবার চেষ্টা করছিলাম, অনেক বইতে হয়তো লেখা থাকবে সেলুলার এনজাইম দিয়ে করতে। এখন সবসময় তো সব এনজাইম ল্যাবরেটরিতে থাকেও না, যার জন্য আমরা এই মর্টার পেস্টেল দিয়ে যেহেতু করেছি সেহেতু, এবং ওখানে সল্ট দিয়েছি, দুটো কাজ করবে সল্ট। একটা হচ্ছে দুটো কাজ করবে সল্ট, একটা হচ্ছে তোমার ওই প্রোটিন গুলোকে প্রেসিপিটেট করবে, ডিএনএ স্টেবিলাইজ করবে, এটা তো বললাম। আর একটা হচ্ছে তোমার ওই জিনিসটাকে সেল ওয়ালটাকে ভাঙতেও সাহায্য করবে। আর সেলুলোজ সবসময় পাওয়া যাবে না, যার জন্য ফিজিক্যাল প্রসেস বা যান্ত্রিক প্রক্রিয়াতে ওইটাকে ওইভাবে মোটর পেস্টেলের সাহায্যে বেটে নেওয়া হয়েছে। ওকে, তো এইটাকে আমি একটু নেড়ে দিলাম। এবারে এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রোটিয়েজ যেটা করলাম প্যাপাইন এক্সট্রাক্ট, সেটাকে এর সঙ্গে মেশাবো। তো বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে প্রোটিয়েজ এনজাইম, এখানে যেটা প্যাপা এক্সট্রাক্ট নিয়েছিলাম যার মধ্যে প্যাপাইন আছে, সেইটাকে আমি নেবো। কতটা নেবো? ব্যানানা এক্সট্রাক্ট দিয়েছিলাম 20 ml, তো এই প্যাপা এক্সট্রাক্ট যেটা আছে প্যাপাইন, সেইটাকে দেবো 20 ml, ইকুয়াল অ্যামাউন্টে অলমোস্ট। ঠিক আছে, তো আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এই
প্যাপা এক্সট্রাক্টটাকে আমি মিশিয়ে দিলাম পুরো, দিয়ে এইটাকে আবার আমি ওই গ্লাস রড দিয়ে নাড়তে থাকবো। কেন প্যাপা এক্সট্রাক্ট দিলাম তার কারণটা হচ্ছে দুটো জিনিস ভালো করে খেয়াল করো। মোটর পেস্টেলে যখন আমি দেখেছি তখন সেল ওয়ালটা গেছে, আশা করা যায় যে সেল ওয়ালটা ডিসরাপ্ট হয়েছে। লিপিডটাকে ভাঙার জন্য সেল মেমব্রেনের এবং নিউক্লিয়ার মেমব্রেনের লিপিডটাকে ভাঙার জন্য লাইপেজ অ্যাক্টিভিটি যেহেতু থাকে, ভিম ডিশওয়াশ লিকুইডটা দিয়েছি। এবারে ওটাও যখন ভেঙে যাচ্ছে তখন ডিএনএটা বেরোবে, কিন্তু ডিএনএটা তো মানে যে সেলের মধ্যে যে সাইটোপ্লাজম এন্ড আদার্স থাকে, এতক্ষণ যে আমি ওটাকে এত মানে ফ্রিকশন করেছি তার জন্য তো সেল ডেব্রিস তৈরি হবে। সেল ডেব্রিসের মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন থাকে, কারণ সেলের মধ্যে যে এনজাইম গুলো অলরেডি প্রেজেন্ট ছিল, এনজাইম মানে তোমরা জানো প্রোটিন, প্লাস নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা যেখানে থাকবে তার সঙ্গে কিন্তু হিস্টোন প্রোটিন থাকবে। তো সেই প্রোটিন গুলো যাতে ডাইজেস্ট হয়, অর্থাৎ টোটাল সলিউশন থেকে উই হ্যাভ টু রিমুভ the lipid and protein. So that's why we are using this dishwash liquid for lipase activity, and papa extract contains papain, the protein, to remove the protein. Okay, তো সেই জন্য আমরা এইটাকে মিশিয়ে এবার এরকম ভাবে নেড়ে কিছুক্ষণ এইটাকে রেখে দেবো যাতে জিনিসটা ডাইজেস্ট হয়। বেশিক্ষণ না, 3-4 মিনিট রাখলেই হবে। তো এইটাকে আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, আমি মাঝে মাঝে একটু নেড়েছি যাতে জিনিসটা ভালো করে মিক্স আপ হয়। তো এইটা আমার টোটাল সলিউশনটা তৈরি হয়ে গেছে, এটা প্রেসিপিটেশন হয়েছে, অর্থাৎ প্রোটিন এবং তোমার লিপিড গুলো প্রেসিপিটেট হয়েছে, ডিএনএ কিন্তু এক্সট্রাক্ট হয়েছে, কিন্তু ডিএনএ এর মধ্যে সেল ডেব্রিসের মধ্যে মিশে আছে। তো একে আমাকে পিউরিফাই করতে হবে। পিউরিফাই না করলে টোটাল শুধু ডিএনএটাকে আমি পাবো না। তো পিউরিফিকেশনের জন্য যেটা দরকার আমার সেটা হচ্ছে চিল্ড ইথানল, 99% পিওর চিল্ড ইথানল। এটাকে আমি জাস্ট ফ্রিজ থেকে আনলাম, তার কারণ আমি এতক্ষণ এটা আনিনি, একদম লাস্ট মুহূর্তে এটাকে বার করতে হয়, কারণ গরম হয়ে গেলে কাজ হবে না। ওকে, তো চিল্ড ইথানল যদি তোমাদের স্কুলে ফ্রিজ থাকে তাহলে তো স্কুলে ফ্রিজে রেখে দিতে হবে, আদারওয়াইজ তোমাদের স্কুলে আইস বক্সের ব্যবস্থা করতে হবে। স্কুলে এখন একটা কিছু থাকবে, আইদার আইস বক্স থাকবে অর ফ্রিজ থাকবে, যাতে আইস বক্সের মধ্যে থেকে এটা চিল্ড অবস্থায় থাকে। কেন চিল্ড অবস্থায় দরকার? তবে এটা কেন চিল্ড ইথানলের মধ্যে ডিএনএ সলিউবল নয়, ইনসলিউবল, কিন্তু যদি আমি নর্মাল রুম টেম্পারেচারে ইথানল ইউজ করি সেটা কিন্তু সলিউবল হয়ে যাবে। ঠিক আছে, আমি যে ডিএনএ যেটা পাবো খুব ছোট ছোট, এটা ভালো করে বোঝা যাবে না, সেই জিনিসটাকে তোমরা ভালো করে দেখতে পাবে না যে ডিএনএ যেটা এক্সট্রাক্ট বা আইসোলেট হলো। ওকে, সেই জন্যই চিল্ড ইথানল ইউজ করতে হচ্ছে। তো যাই হোক, আমি কি করছি, দুটো টেস্ট টিউবের মধ্যে কিছুটা করে এই সলিউশন আমি ঢেলে নিচ্ছি। এবারে আমি এই গ্লাস রডের মধ্যে চিল্ড ইথানল নিয়ে নিলাম, নিয়ে এবার মেশানোটা ভালো করে খেয়াল করো। টেস্ট টিউবটাকে স্ল্যান্টিং ওয়েতে এরকম করে ধরবে, স্ল্যান্টিং পজিশনে দিয়ে এর গা বেয়ে আস্তে 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 ফেলবে। তার কারণ সলিউশনের সঙ্গে ইথানল মিশে গেলে চলবে না, যেন একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট বজায় থাকে। ভালো করে খেয়াল করে দেখো, একটা ডেনসিটি গ্রেডিয়েন্ট আছে, তলার দিকটা ইয়েলো যেটা, উপর দিকটা কিন্তু ইথানল রয়েছে। এবং খুব ভালো করে খেয়াল রাখো, একটা ক্লাউডি স্ট্রাকচার দুটো জাংশনে তৈরি হচ্ছে, একটা ক্লাউডি স্ট্রাকচার। আমার এই সবুজের ব্যাকগ্রাউন্ডে ধরলে তোমরা হয়তো ভালো বুঝতে পারবে। ইয়েলো অ্যান্ড সাদা, মানে ওপরে যে ইথানল আছে তার মধ্যে একটা ক্লাউড লাইক স্ট্রাকচার, একটা মেঘের মতো একটা সাদা আস্তরণ তৈরি হচ্ছে। তো আমি আরেকটা টেস্ট টিউবে আমি ইথানল নিয়ে নিচ্ছি। এবার দেখো কি সুন্দর ডিএনএটা উঠছে, ভালো করে খেয়াল করে দেখো। তো এইটাকে খানিকক্ষণ এমনি জাস্ট টেস্ট টিউবের মধ্যে, টেস্ট টিউবটা বলছি, টেস্ট টিউবটাকে যদি বিকারের মধ্যে আমি জাস্ট বসিয়ে রেখেছিলাম, তাতে দেখো ডিএনএ গুলো ভেসে উঠছে।
এবং আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ডিএনএ গুলো। এই যে এইগুলো নড়ছে, এইগুলো এইগুলো হচ্ছে ডিএনএ, যেগুলো আমি এই তারের টুকটা দিয়ে নাড়াচ্ছি। এটা হচ্ছে পিওর ডিএনএ, ঠিক আছে, ফ্রি ফ্রম লিপিড অ্যান্ড প্রোটিন। ওকে, তো এইটা হচ্ছে তোমার প্রসেসটা। এই দেখো তারের লুপেতে একটু ডিএনএ আমি তুলে নিয়েছি। দেখো এইখানে এবার ডিএনএটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এই যে সাদা সুতোর মতো এইগুলো ভেসে যদি এখানে নাড়াচ্ছি, এইটা হচ্ছে ডিএনএ। ওকে, তো এইটা এরকম করে আইসোলেট হয়ে ভেসে উঠছে। তো ফ্রি ফ্রম প্রোটিন অ্যান্ড লিপিড। ওকে, এবারে তোমাদের নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে ডিএনএটা তো আইসোলেট হলো, এখন ডিএনএটাকে কিরকম দেখতে স্যার? কারণ বইতে যেরকম ডিএনএ স্ট্রাকচার দেখি, সেই ডিএনএ স্ট্রাকচার কি এরকম দেখতে পাওয়া যাবে? না, দেখতে পাওয়া যাবে না। কেননা ডিএনএ যেটা মলিকিউল সেটা হচ্ছে ন্যানোমিটারে থাকে। এখন ন্যানোমিটার মানে তোমরা জানো যে 1 মিলিমিটারে 1000 ভাগ ডিভাইড করলে সেটা হচ্ছে মাইক্রো, তার 1000 যদি ভাগ করি তাহলে হচ্ছে ন্যানোমিটার। তাহলে কত সূক্ষ্ম বুঝে নাও, ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তবু এই ডিএনএটাকে আমি দুটো স্লাইডে তুলছি, তুলে অ্যাসিটো অরসিন আর মেথিলিন ব্লু দুটো দিয়ে স্টেন করে তোমাদের দেখাচ্ছি। কেন অ্যাসিটো অরসিন আর মেথিলিন ব্লু সেটাও বলে দিচ্ছি, কারণ দুটোই একটি বেসিক স্টেন। আর যেহেতু মানে ডিএনএ নিউক্লিক অ্যাসিড, তো অ্যাসিডের সঙ্গে ওটা বেসিক স্টেন নেবে খানিকটা। যদিও ডিএনএ কে যখন মানে মানে ল্যাবরেটরিতে, হাই ল্যাবরেটরিতে যখন তাকে দেখার জন্য ইউজ করা হয়, তখন ফিল্মগেন রঞ্জক যেটা আছে, ফিল্মগেন স্টেন, সেগুলো দিয়ে স্টেন করা হয়। ওগুলো তো সবসময় ল্যাবরেটরিতে মধ্যে থাকে না। তো অ্যাসিটো অরসিন আর মেথিলিন ব্লু এই দুটো জিনিস দিয়ে স্লাইডে তুলে স্টেন করে তোমাদের দেখাচ্ছি মাইক্রোস্কোপে কিরম দেখতে লাগে। চলো তাকে দেখে নিই। দেখো একটুখানি আমি ডিএনএ স্যাম্পল আমি স্লাইডে তুললাম, তুলে এতটা আমার লাগবে না, তার থেকে একটু কেটে নিয়ে এইটাতে একটু নিলাম, আর আরেকটু আমি পাশের স্লাইডটাতে নিয়ে নিচ্ছি। দিয়ে দুটো প্রসেস করব। সেই প্রসেসটা যেহেতু এটা এই পার্টটা তোমাদের নেই, আমি তোমাদের দেখানোর জন্য করছি, যেহেতু প্রসেসটাকে আমি আর দেখাচ্ছি না, তাতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি এটাকে একটু টিজ করবো সোর্স দিয়ে। টিজ করার পরে একটাকে অ্যাসিড অরসিন আর একটাতে তোমার মেথিলিন ব্লু দিয়ে স্টেন করবার পরে কভার স্লিপ দিয়ে চাপা দিয়ে একটু স্ক্র্যাচিং করে নিতে হবে, নাহলে পুরো জিনিসটা টিজ করলেও ভালো ছড়াবে না। করে নিয়ে আমি তোমাদের মাইক্রোস্কোপে দেখাচ্ছি, চলো দেখে নেওয়া যাক। এই দেখো, এটা অ্যাসিড অরসিনে স্টেন করা হয়েছে, সুতোর মতো লাগছে খানিকটা, ঠিক আছে। মানে এর থেকে ভালো কিন্তু ডিএনএ বোঝা যাবে না। মানে অ্যাকচুয়ালি তোমরা ডিএনএ যে স্ট্রাকচারটা দেখো বইতে, সেটা কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপিক। এই মাইক্রোস্কোপে সেই স্ট্রাকচার আসবে না। আর এইখানে যেভাবে আমি করলাম তাতে কিন্তু এইরকম মানে সুতোর মতো আসবে, বা আমি যদি আরেকটু সরাই তাহলে দেখতে পাবে যেহেতু ক্লাস্টার করে আছে। দেখাচ্ছি, দেখো এইরকম খানিকটা ক্লাস্টার করে রয়েছে, ঠিক আছে। আমি আরেকটু সরিয়ে দেখছি যদি আরেকটু সুতোর মতো ভালো দেখা যায়। তো পয়েন্টারের মুখটা ভালো করে খেয়াল করো, একটা জায়গায় দেখছো ওই একটু সুতোর মতো, আবার একটা জায়গায় দেখো ক্লাস্টার করা। মানে এইভাবেই তোমরা দেখতে পাবে, এর থেকে ভালো কিন্তু এখানে দেখতে পাবে না। এটা অবশ্য মানে অ্যাসিড অরসিনে স্টেন করে এটাকে 45x এ ফোকাস করা হয়েছে। তারপরে আমি একটু জুম করেছি ছবিটাকে, তো সেইটাতে এই ছবিটা দেখছো। 45x এ যেটা দেখছিলে সুতোর মতো, এটাকে আমি এবার অয়েল ইমার্শন লেন্সে 100x এ ফোকাস করেছি। এবার দেখো সুতোটা কিন্তু সুতোর মতো নেই, এটা কিন্তু ক্লাস্টারের মতোই লাগছে, ঠিক আছে। এর থেকে বড় তো আমাদের এই কম্পাউন্ড মাইক্রোস্কোপে আর করা যাবে না, তাও ছবিটাকে খানিকটা জুম করা আছে, তো এইরকমই দেখতে লাগবে, ঠিক আছে।
এইটা মেথিলিন ব্লুতে স্টেন করা হয়েছে, দেখো সুতোর মতো লাগছে, তাও এটা আমি মানে 10x10 তাতে ফোকাস করেছি, মানে 100 গুণ বড় করে দেখছো, এরকম সুতোর মতো লাগছে। ঠিক আছে, আমি আর একটু স্লাইডটা সরিয়ে দেখছি আর কিছু আছে কিনা। দেখো এইটা পেলাম, এটাও কিন্তু ওই মেথিলিন ব্লুতে একটু সরালাম, আর একটা সুতোর মতো দেখতে পাওয়া যাচ্ছে। এবার এটাকে আমি 100x ফোকাস করে দেখছি কিরাম লাগে। 100x জিনিসটা এইরকম দেখতে লাগছে। ওকে, আর একটু সুতোটা মোটা মনে হচ্ছে, কিন্তু ডিএনএর যে অরিজিনাল স্ট্রাকচার সেটা তোমরা দেখতে পাবে না। আর একটু স্লাইডটা সরালাম, তাতে আরেকটা জায়গায় এটা পেলাম ওই সুতোর মতোই, এটাও 100x, তার সঙ্গে একটু জুম করা আছে ক্যামেরা, এর থেকে ভালো কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। এবার যখন অয়েল ইমার্শন লেন্সে ফোকাস করলাম, মানে 10x100x 1000 টাইমস বড় করে দেখছো, তখন আরো সূক্ষ্ম সূক্ষ্ম যে সুতোর মতো অংশগুলো আছে সেইগুলো দেখো, আরো সূক্ষ্ম সূক্ষ্ম সুতো, মানে একদম ওগুলো 10x বা 45x বোঝাই যাচ্ছিল না, সেইটা ফোকাস করেছি, দেখো সেইটা খানিকটা এইরকম দেখতে লাগবে। ঠিক আছে, আর একটু সরালাম, দেখো একটাই সুতোর মতো পেয়েছি। এইগুলো কিন্তু 45x বোঝা যাচ্ছিল না, এগুলো ওই মানে 100x অয়েল ইমার্শন লেন্স লাগানোর পরেই এটা বোঝা যাচ্ছে। তো এর থেকে ভালো কিছু কিন্তু তোমরা বুঝতে পারবে না, মানে ডিএনএর যে, আমি আবার বলছি, ডিএনএর যে স্ট্রাকচার দেখো তোমরা বইতে, সেই স্ট্রাকচার কিন্তু এইটাতে আসবে না। যা মাইক্রোস্কোপে যতটা দেখানো সম্ভব আমি ততটাই দেখালাম। ওকে, তোমরা দেখলে স্লাইডেও তোমাদের দেখালাম যে ডিএনএটা কিরাম দেখতে। যদিও আবার বলছি, ডিএনএ হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ন্যানোমিটারে থাকে। তো এইখানে ডিএনএ স্ট্রাকচার যেটা তোমরা বইতে দেখো, সেই জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে না, একটা সুতো সুতো মতো দেখতে পেলে। আর কিন্তু যখন ওটাকে আমি ফোকাস করলাম মানে 1000 টাইম বড় করে অয়েল ইমার্শন লেন্সে, তখন গুঁড়ো গুঁড়ো গুঁড়ো, মানে সুতোটার মধ্যে অসংখ্য গুঁড়ো 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 ডটেড লাইক স্ট্রাকচার এরকম তোমরা দেখতে পেলে। ওইভাবে ডিএনএ স্ট্রাকচার কিন্তু তোমরা বুঝতে পারবেন না। এখন এই যে ডিএনএ স্ট্রাকচারটা, এই যে তাহলে পুরো প্রসেসটা তোমাদের দেখালাম কি করে ডিএনএটাকে আইসোলেট করতে হয়। এই আইসোলেশনের প্রসেসের লাস্টে যেটা পিউরিফিকেশন প্রসেস, সেটা হচ্ছে মোস্ট ভাইটাল। তার কারণটা হচ্ছে সেল ডেব্রিস এর মধ্যে কিন্তু ডিএনএটা যখন মিশে থাকে, সেল ডেব্রিস থেকে ওকে চিল্ড ইথানল দিয়ে বা আইসোপ্রোপানল দিয়ে অনেকে করে চিল্ড, সেটাকে মানে ওটাকে আইসোলেট করতে হয়, সেল ডেব্রিস থেকে আউট করতে হয়। তাহলে কিন্তু ওর স্টোরেজ লাইফ যেটা আছে, স্টোরেজ লাইফটা কিন্তু শর্টার হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমার ভালো করে প্রেসিপিটেশনটা দেবে না যদি রুম টেম্পারেচারে অ্যালকোহলটা থাকে। ওকে, এবারে এই ডিএনএটা আইসোলেট করবার পরে এতে জেল ইলেকট্রোফোরেসিস করে, 11 জেল ইলেকট্রোফোরেসিস বা পিসিআর পদ্ধতিতে করে ডিএনএ সিকোয়েন্সিং, ঠিক আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই সমস্ত প্রসেস দিয়ে একে ইউজ করা হয়। এখন এইখানে একটা কেমিক্যাল মেথড আছে, এই ডিএনএ যেটা আমি তুললাম ওইখানে কেন স্ট্রাকচারটা দেয় না, ওর মধ্যে যেটা আমি স্লাইডে নিলাম, ওর মধ্যে ফ্যাট গ্লোবিউলস কিন্তু তাও মিশে থাকে। তাকে যদি আইসোলেট, মানে তাকে যদি আমাকে পৃথক করে ফিল্ডের মানে ল্যাবরেটরিতে যেটা করে, ফিল্ডের রঞ্জক দিয়ে তারপরে ওটাকে মানে ভালো করে দেখবার চেষ্টা করে, তো তাই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লোরোফর্ম ফেনল, একটা ক্লোরোফর্ম আর ফেনল মিক্স করে এইটাকে পিউরিফাই করতে হয়। ঠিক আছে, মানে ওই ফ্যাট গ্লোবিউলস গুলো যাতে যায় বা এটা। এখন এই প্রসেসটা হচ্ছে ভেরি হার্মফুল, কারণ ফেনল আর ক্লোরোফর্ম দুটোই খুব হার্মফুল জিনিস এবং মিক্সচারটা আরো হার্মফুল, যার জন্য এইটাকে খুব কনসাসলি ইউজ করতে হয়। তো যে কারণে ওই পিউরিফিকেশনের জন্য এই প্রসেসটা একটা নাম আছে, আইসোঅ্যামাইল অ্যালকোহল বলে, তো সেইটা দিয়ে করে। কিন্তু যেহেতু জিনিসটা হার্মফুল, সেহেতু এটা সল্টিং আউট প্রসেস, যেটা প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে সল্ট মিশিয়ে করা হয়, তো সল্টিং আউট প্রসেসে আমি ডিএনএটাকে আলাদা করে এক্সট্রাক্ট করে নিয়েছি, তাতেও ডিএনএটা এই সেল থেকে বেরিয়ে আসবে, মানে আইসোলেট করা যাবে। ওকে, তো আশা করি তোমাদের পুরো প্র্যাকটিক্যালটা আমি দেখাতে পারলাম কি করে তোমরা করবে, যে স্টেপগুলো আমি বলেছি, এবং প্রত্যেকটা স্টেপের পেছনে কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, কখন দিচ্ছি, সেই সমস্ত জিনিসগুলো আমি বলার চেষ্টা করেছি।
যাতে তোমাদের ভাইভাতেও খানিকটা সুবিধে হয়, ভাইভাটাও যাতে হেল্প হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে তোমরা করতে পারো, আমি চেষ্টা করবো যথাসাধ্য তার অ্যান্সার দিতে। আশা করি এই প্র্যাকটিক্যালটা যেহেতু তোমাদের নতুন ইন্ট্রোডিউস হয়েছে সিলেবাসে, ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরা করবার সময় তোমরা ভালোভাবে করতে পারবে এবং নিজেরা জিনিসটা শিখতেও পারলে। ওকে, তাহলে আজকের মধ্যে এই পর্যন্তই থাক। পরের দিন আমি আবার অন্য কোনো টপিক নিয়ে দেখি, যদি পারা যায় তাহলে আবার অ্যাপিয়ার হবে। তো আজকের মতো গুড নাইট, বাই।